1976 সালের 3 ডিসেম্বর। 48 বছর আগের এই দিনটিতে সর্বকালের সেরা রেগে শিল্পী বব মার্লেকে হত্যা চেষ্টা করা হয়েছিল। 70-এর দশকে যিনি শ্রোতা দর্শকদের নান্দনিক সুরের মূর্ছনায় মাতিয়ে রাখতেন, তাকেই কিনা মেরে ফেলতে চেয়েছিলেন একদল বিপদগামী। কিন্তু তারা কারা, সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি, রয়ে গেছে রহস্যের বেড়াজালে। বব মার্লে ছিলেন তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপারস্টার। জ্যামাইকান সঙ্গীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছেন তিনি। তার গানে স্থান পেয়েছে অবহেলিত মানুষের অধিকার, বর্ণবাদী প্রথার বিরোধিতা এবং জনগণের নানা ক্ষোভ ও প্রত্যাশা। তাকে বলা হয় সাম্রাজ্য বিরোধী শিল্পী। জ্যামাইকার রাজধানী কিংস্টন শহরের 56 হোপ রোডের বাড়িতে থাকতেন বব মার্লে। সেখানে বসেই ক্যারিবীয় দ্বীপটির রেগে সঙ্গীতের রাজধানী হয়ে ওঠার পথে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। বব মার্লের প্রতিবেশী ছিলেন ন্যান্সি বার্ক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিনি বব মার্লের বাড়ি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ওই নারী বলেন, বব মার্লের বাড়ির পরিবেশটা ছিল অসাধারণ। প্রচুর মানুষ থাকতেন, বেশিরভাগই ছিলেন পুরুষ। তারা গান বাজনার সাথে জড়িত ছিলেন। কিছু বিদেশিও ছিলেন, অল্প বয়সী ছেলেমেয়েদেরও দেখা যেত। আর সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন বব মার্লে। তিনি ছিলেন একটা চুম্বকের মতো। আমিও ওই বাড়িতে যাওয়া আসা করতাম, দেখতাম লোকজন কি করছেন। হয়তো কেউ ফুটবল খেলছেন, আবার কেউ গান প্র্যাকটিস করছেন। জ্যামাইকা তখন ছিল দরিদ্র পীড়িত। রাজনৈতিক অবস্থাও ছিল ভয়ানক। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মারামারি, খুন খারাপের ঘটনা নিয়মিত হয়ে পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী চৌকিও বসিয়েছিল সরকার। তখন প্রধানমন্ত্রী ছিলেন মাইকেল ম্যানলি। বব মার্লে ছিলেন তার সমর্থক। ঘটনার কয়েক ঘন্টা আগে বব মার্লের বাড়ির পরিস্থিতি ছিল স্বাভাবিক। সবাই নিশ্চিন্তে গান অনুশীলন করছিলেন। যখন বব মার্লের স্ত্রী রিটা মার্লের গাড়ি বের হওয়ার জন্য প্রধান ফটক খোলা হলো, ঠিক তখন আরেকটি গাড়ি অপ্রত্যাশিতভাবে ভেতরে ঢুকে পড়ে। ওই ঘটনায় সাক্ষী ছিলেন ন্যান্সি বার্ক। তিনি তখন বব মার্লের বাড়িতে উপস্থিত ছিলেন। সেদিনের সেই হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমি তখন মাত্র ঘরে ঢুকেছি, কথা বলছি মিস ওয়ার্ল্ডের ব্যাপারে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে মুহুর্মুহু গুলি হতে থাকলো। আমি তখন খুব কাছেই দাঁড়িয়ে গুলির শব্দ শুনতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কয়েক ফুট দূরেই এই গুলি চালানো হচ্ছিল। আমি তখন হাঁটু মুড়ে বসে পড়লাম, বুঝতে পারছিলাম না কি করব। বাতিগুলো জ্বলছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে ওরা এখনই ঘরে ঢুকে আমাদেরকেও গুলি করতে পারে। ছোট্ট একটা শোবার ঘর, আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। বাচ্চারা বিছানার নিচে ঢুকে পড়লো, কিন্তু আমি কোথাও যেতে পারিনি। ন্যান্সি বার্ক জানান, হামলাকারীর সংখ্যা ছিল 3 জন। এলোপাতাড়ি গুলির সময় বব মার্লে সহ অন্যান্য শিল্পীরা মাটিতে শুয়ে পড়েন। তিনি বলেন, তারপর আমি শুনতে পেলাম কেউ একজন ডাকছেন, নারী কণ্ঠ। আমি জানি না কে ডাকছিলেন। তখন তিনি দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন, হারিয়ে গেলেন অন্ধকারের ভেতর। কিন্তু আমি ভেতরে থেকে গেলাম। পুলিশ আসলো। আমি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছি, তখন দেখি বব পুলিশের হাত ধরে হেঁটে যাচ্ছেন। তাকে এভাবে দেখতে পারাটা ছিল আমার জীবনের দেখা অন্যতম সেরা একটি দৃশ্য। তাকে খুব ক্রোধান্বিত দেখাচ্ছিল। বব মার্লে প্রাণে বেঁচে গেলেও হাতে ও বুকে গুলি লেগেছিল। তার ম্যানেজার ডন টেলরও আহত হয়েছিলেন। এছাড়া আর কেউ তেমন গুরুতর আহত হননি। কাদের নির্দেশে এই হামলা হয়েছিল, বন্দুকধারীরাই বা কাজ শেষ করলেন না কেন, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। অপরাধীদের কখনো ধরতে পারেনি পুলিশ। হামলার ঘটনায় মোটেই বিচলিত হননি বব মার্লে, বরং বীরের বেশে শান্তির বার্তা দিতে আহত অবস্থায় কিংস্টনের কনসার্টে উপস্থিত হয়েছিলেন। সেদিন তার গান শুনতে হাজির হয়েছিলেন 80,000-এর বেশি ভক্ত। এরপর বব মার্লে জ্যামাইকা ছাড়েন। বাহামায় 1 মাসের যাত্রাবিরতির পর লন্ডনে পৌঁছান। স্বেচ্ছা নির্বাসনে থাকেন 2 বছর। এই সময়টায় এক্সোডাস ও কায়া শিরোনামের 2টি অ্যালবাম প্রকাশ করেন। এর মধ্যে এক্সোডাস ব্রিটিশ অ্যালবাম লিস্টে ধারাবাহিকভাবে 56 সপ্তাহ প্রথম স্থান ধরে রাখে। 1978 সালে বব মার্লে জ্যামাইকায় ফিরে যান। তখন তিনি ক্যান্সারে আক্রান্ত। অসুস্থতা নিয়েই ইতিবাচক রাজনীতি ছড়িয়ে দিতে
শান্তির জন্য একাধিক কনসার্ট আয়োজন করেন। সেখানে তিনি রাজনৈতিক নেতাদের এক মঞ্চে আনার চেষ্টা করতেন। 1980 সালে বব মার্লের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসাধীন অবস্থায় 1981 সালের 11 মে মৃত্যু হয় এই কিংবদন্তির।